ওয়েলকাম স্টুডেন্টস, চলে আসছি আজকের আমার ক্লাসে। তো আজকের ক্লাসের বেসিক দুটো সেগমেন্টে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা দেখব যে গসেস ল, যা লাস্ট দিন যেটা দেখলাম দেখবো। এরপরে লাস্ট দিন যেটা আমরা প্রুফ করলাম যে গসেস ল কুলম্বসের ল থেকেও প্রুফ করলাম। আজকে ঠিক উল্টো কাজ করব, যে কুলম্বসের ল কি গসেস ল থেকে আনা যায়, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হলো, আগের দিন গসেস লটা আরেকবার একটু বলে দিই। গসেস ল কি করে, কারণ বদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফ্লাক্স ই ডট ডিএস, ইলেকট্রিক ফ্লাক্স, এটা কত হয়, ওই বদ্ধ ক্ষেত্রের মধ্যে কতটা আধান আছে ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে আমি একদম ঢুকলাম প্রথম ক্লাসের প্রথম টপিকেই, যে তাহলে তার মানে যদি বদ্ধ ক্ষেত্রের ভেতরে আধান থাকে তাহলে সেক্ষেত্রে আমার ভেতরে আধানটাই ফ্যাক্টর। তার মানে যদি বাইরে আধান থাকে তাহলে কি এই ফ্লাক্সটা জিরো হবে? তাহলে তার কথা অনুযায়ী, গসেস থিওরেম অনুযায়ী, সাপোজ এটা একটা বদ্ধ ক্ষেত্র, সাপোজ মানে এখানে একটা আধান আছে কিউ, তাহলে বলছে ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো বলা হয়নি, ইলেকট্রিক ফ্লাক্স জিরো হবে। একটা বদ্ধ ক্ষেত্র, পরিবাহী অপরিবাহী যাই হোক, অর্ধপরিবাহী যাই হোক, আমি এখন কোনো সেগমেন্টে ভাগ করছি না কি কি, যে কোনো একটা বদ্ধ ক্ষেত্র যদি থাকে, কারণ বলেছিলাম বদ্ধ ক্ষেত্র ছাড়া কিন্তু ওপেন ক্ষেত্রতে এই লটা আমি এইভাবে লাগাতে পারবো না, বদ্ধ ক্ষেত্রের মধ্যে কত চার্জ এসে। তাহলে এই পরিবাহী এই বাইরে একটা প্লাসকে আধান প্লেস করেছি, তাহলে এর মধ্য দিয়ে যে টোটাল যে ইলেকট্রিক ফ্লাক্সটা যেটা যাবে ওটা হবে শূন্য। বাইরের আধানের জন্য যে টোটাল ফ্লাক্স যাবে সেটা হয়ে যাবে শূন্য। তো এটা আপাতত দেখে কিন্তু মনে হচ্ছে না আমাদের, কেন? কারণ এই বদ্ধ পরিবাহী থেকে এই যে কি গেল, ইলেকট্রিক লাইন্স, ফিল্ড লাইন্স, মানে বড় রেখাগুলো গেল। তো বড় রেখাগুলো তো ডেফিনেটলি গেল। বড় রেখার সংজ্ঞা অনুসারে কি বলেছিলাম, যে কোনো ক্ষেত্রের মধ্যে, ক্ষেত্রে, ঠিক আছে, মানে এরিয়া ভেক্টর, মানে কোনো ক্ষেত্রফল বা প্লেন যদি বলি, প্লেনের মধ্যে দিয়ে যতটা বড় রেখা অতিক্রম করবে তার সংখ্যা, এটা হচ্ছে কিন্তু আমার ফ্লাক্সের ডেফিনিশন। ফ্লাক্স, তো এখানে দেখতে যে ফ্লাক্স তো মনে হচ্ছে কিছু পাচ্ছে, কিন্তু এখানে বলছে আবার টোটাল ফ্লাক্স জিরো হবে। তাহলে এই জিনিসটা একটু প্রুফ করি যে বাইরে কোনো আধানের জন্য এই টোটাল ইলেকট্রিক ফ্লাক্স জিরো হবে। ঠিক আছে, তো চলে আসছে এই প্রুফটা ফার্স্টে। তো প্রুফটা কি করে করা যাবে? ফার্স্টে এরকম একটা সারফেস নিলাম, ছবিটা মেটালাম যাতে বড় করে পড়াতে পারি, তো সেরকম একটা সারফেস নিলাম। তো ধরলাম এখানে একটা আধান আছে, প্লাস কিউ আধান আছে। তো ডেফিনেটলি প্লাস কিউ আছে, প্লাস কিউ তে ইলেকট্রিক ফিল্ড গুলো কি হয়, প্লাস থেকে বাইরের দিকে যাবে, তাই তো? বাইরের দিকে হয় প্লাসের জন্য, আর মাইনাসের জন্য ভেতরের দিকে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন যে বেরোচ্ছে, তো ধরলাম ইলেকট্রিক ফিল্ড লাইন বড় রেখাগুলো এদিকে বেরোলো। তো স্বাভাবিক বেরিয়ে তো একটা প্রান্তে ঢুকলো, একটা প্রান্তে তো বেরোবে। তো এইভাবে কিন্তু দুটো এরিয়াকে কিন্তু ও ভাগ করলো, মানে ছেদ করলো। অ্যাকচুয়ালি যদি বলি, স্বাভাবিক একটা সারফেসের উপর দিয়ে, একটা ক্ষেত্রের উপর দিয়ে পড়লো আর একটা দিয়ে বেরোলো, তার মানে একবার এখানে ছেদ করলো আর একবার এখানে আবার দেখা হবে। ঠিক আছে, তাহলে আমি এবার ইন্ডিভিজুয়ালি দুটো সারফেসের ক্ষেত্রে আমি বলি যে টোটাল ফ্লাক্সটা কত হচ্ছে। তো দেখি, তো আমরা ফ্লাক্স বের করতে শিখেছি, এটা জায়গায় এরিয়াতে, এটাকে আমি এরিয়া বানিয়ে দিচ্ছি, এই একটা প্লেন এরিয়া বানালাম। ঠিক আছে, তো একইভাবে এটার ক্ষেত্রে আমি একটা এরিয়া বানিয়ে নিলাম এই। ঠিক আছে, এই এরিয়াটাকে ধরলাম আমি DS1, ছোট এরিয়া দেখে মনে হচ্ছে ছোট, এটা ডেফিনেটলি এটা হচ্ছে আমার, ধরলাম এটা DS2 এরিয়া। এবার এরিয়া তো শুধু বললে হয় না, এরিয়া ভেক্টর বলতে হবে। তো ডেফিনেটলি এর সাথে লম্ব আঁকতে হবে। ঠিক আছে, এটা তো আমার তো এর উপর একটা লম্ব আঁকতে হবে, কোনটা? ক্ষেত্রের উপর লম্ব। আর লম্বটা কোন দিকে? আবার বলি, যেটা বদ্ধক্ষেত্র বলা হয়েছে, বদ্ধক্ষেত্রের সংখ্যা বাইরের দিকে, আউটওয়ার্ড নরমাল এই ভাষাটা, বা সবসময় বহিরের দিকে, যে পৃষ্ঠ থাকবে পৃষ্ঠের থেকে বাইরের দিকে, ভেতরের দিকে একটা আছে, বাইরের দিকে আছে। এটার ক্ষেত্রে বাইরের দিকে এটা করছে, এটার ক্ষেত্রে বাইরের দিকে এইদিকে করছে। তাহলে এটা লম্ব অঙ্কন করি। ঠিক আছে, লম্ব অঙ্কন করলাম। এই লম্ব অঙ্কনকে আমি দিলাম এটাকে এন ক্যাপ, ঠিক আছে, বা N1 ক্যাপ বললাম, দুটো আলাদা আলাদা আছে। এটার ক্ষেত্রে ডেফিনেটলি এটার ক্ষেত্রে একটা লম্ব অঙ্কন করতে হবে আমাকে। তো লম্ব অঙ্কন করলাম এইভাবে, এইভাবে লম্ব অঙ্কন করলাম, এটা নাম দিলাম N2 ক্যাপ। ঠিক আছে, এই লম্বটাকে মানে এটা কি বোঝাচ্ছে, N2 ক্যাপ সরি, এটা DS1 যদি করি তাই এটার নাম N2 দিচ্ছি, আর এটার নাম N1 দিচ্ছি। ঠিক আছে, DS1। তো এই N1 ক্যাপটা কি হচ্ছে, DS ভেক্টর এরিয়ার ভেক্টরের ডিরেকশন ডিনোট করছে, আর N2 ক্যাপ কি করছে, DS2 ভেক্টর এরিয়াটা ভেক্টর ডিরেকশন, মানে অ্যাকচুয়ালি ডিরেকশনটা কোন দিকে ছিল
ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার নেক্সট কি হলো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এখানে সাপোজ একটা পয়েন্ট, আমি এই পয়েন্টেরই কথা বলছি, এই পয়েন্ট থেকে আমি একদম ডিরেক্ট আমি দেখি কোন দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি ডিরেক্ট চলে যাচ্ছি একদম ইলেকট্রিক ফিল্ড লাইন ধরে 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 এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ঠিক আছে, এই ডিরেকশন এই ডিরেকশন, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ঠিক আছে, এবার এটা যে ইলেকট্রিক ফিল্ডের মান এখানে যা হবে এই চার আধানের জন্য, এটার মান আলাদা হবে, এটার নাম E2 দিয়ে দিচ্ছি, এটার নাম E1 দিয়ে দিচ্ছি, কিন্তু ডিরেকশন কিন্তু সেম হবে, কারণ এটা থেকেই তো বেরোচ্ছে না। এই পয়েন্টে ডিরেকশন আর এই পয়েন্ট আমি একটাই সরলরেখা টেনেছি, তাহলে ডেফিনেটলি সরলরেখা বরাবর যেতে, তাহলে এটার ডিরেকশন এইদিকে, এটার ডিরেকশন এইদিকে। ঠিক আছে, তাহলে এবার আমি ইন্ডিভিজুয়ালি ফ্লাক্স বের করি এই সারফেসটার থ্রু দিয়ে। তাহলে φ1 বের করছি। φ1 ফ্লাক্স হচ্ছে কার, এই ds1 ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত, φ1। ঠিক আছে, তাহলে φ1 ইকুয়াল টু কি লিখবো আমি, ফ্লাক্স মানে কি E ডট ds, E ভেক্টর ডট ds ভেক্টর, ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হচ্ছে φ1 E1 ds1 ডট ds1। এখন দেখবো যে এই যে n1 ক্যাপ যেটা লিখেছি সেটা কি হচ্ছে, এরিয়া ভেক্টর ডিরেকশন করছে। তাহলে আমি একদম সংজ্ঞায় কি বলেছি, বা এরকম ভাবে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে যে উপাংশটা থাকবে সেই উপাংশটাই ধরবো। এখন এই যে এরিয়া ভেক্টরের উপাংশটা একটা কি, একটা এই দিকে একটা উপাংশ, অনুভূমিক অংশ একটা উপরের দিকে, তো উপরেরটা তখন ধরি না, ইলেকট্রিক ফিল্ডের দিকে যে জিনিসটা হবে সেটাই। তো ইলেকট্রিক ফিল্ডের দিকের উপাংশটা দেখো কোন দিকে হচ্ছে, ঠিক এই দিকে উপাংশটা পড়ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের ঠিক অপোজিট ডিরেকশনে। তার জন্য সাপোজ এটাকে যদি আমি θ1 করি অ্যাঙ্গেলটা, তাহলে আমি লিখতে পারবো এখানে EDS1 cos θ1, সামনে একটা নেগেটিভ সাইড। কেন, কারণ E1 এর সাথে এবার এই যে এই উপাংশটার অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির ভ্যালু কত, -1। তার জন্য আমরা কিভাবে করব, যে এটাকে আমরা লিখবো -1। অনেক সময় বলা হয় যে এটা অন্তর্মুখী ফ্লাক্স, এটা আমার অন্তর্মুখী ফ্লাক্স। একটা জিনিস মাইন্ডে রাখতে পারো, এইভাবে বুঝতে পারো যে অন্তর্মুখী ফ্লাক্স এর ক্ষেত্রে আমরা নেগেটিভ, কারণটাই হচ্ছে এটা। আর বহির্মুখী ফ্লাক্সের ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভ সিম্বলটা ইউজ করি এই যে ফ্লাক্সের ক্ষেত্রে। কেন নেগেটিভটা কেন হলো ওটাই বলছি, যদি মনে এটা জাস্ট রিমাইন্ডার, মানে মনে রাখার জন্য একটা সুবিধা, একটা জাস্ট ছোট্ট অ্যাপ্রোচ একটা, কিন্তু বেসিক ফান্ডাটা জানা উচিত। কিরকম, যে এই যে এরিয়া ভেক্টরের ডিরেকশন হচ্ছে এর উপাংশটা অনুভূমিক এই দিকে, তো অনুভূমিক উপাংশের সাথে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন 180 ডিগ্রি হয়, ঠিক উল্টো দিকে হয়। তার আমরা জানি ডট প্রোডাক্টের ভ্যালু কত হবে, -1 আসবে, মানে মাইনাস ফ্যাক্টর আসবে। এই ক্ষেত্রে দেখি এবার কি হচ্ছে, এই ক্ষেত্রে φ2 ইকুয়াল টু কি হয়ে যাবে, E2। ঠিক আছে, এটা হচ্ছে আমার কত, হ্যাঁ ds2, E2 ds2। সাপোজ এর অ্যাঙ্গেল যদি θ2 হয়, আমার আলাদা অ্যাঙ্গেল হবে cos θ2। এটা বহির্মুখী ফ্লাক্স হিসেবে বলতে পারি আমি। আর দ্বিতীয় কথা হচ্ছে এর ডিরেকশন, এর যে এটা এর যদি এখন যদি এর আমি অনুভূমিক উপাংশ নিয়ে এর দিকেই পড়বে, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তার জন্য এটা প্লাস সাইন, এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন। তাহলে এইটুকু সারফেসের জন্য টোটাল ফ্লাক্স দেখি কত হচ্ছে, φ1 প্লাস φ2, এটা হচ্ছে আমার টোটাল ফ্লাক্স, তাই তো। এবার টোটাল ফ্লাক্স কিভাবে হচ্ছে, E2 ইউনিট, ঠিক আছে, এটা আমি মিটিয়ে দিচ্ছি, এখানে ক্যালকুলেশনটা করছি। তাহলে যে টোটাল ফ্লাক্স, আমার টোটাল ফ্লাক্স এইটুকু, এইটার এটার জন্য। এবার দেখো যে কোনো সেগমেন্টেরই একটা অন্তর্মুখী হবে, একটা বহির্মুখী হবে। যে কোনো আমি লাইন ড্র করবো, দুটো জায়গায় ছেদ করবো, একটা এই জায়গায়, একটা ওই জায়গায়। এখান থেকে এই সেকশনে যদি নিই, একটা এই জায়গায় করবো, একটা এই জায়গায় করবো, তাহলে টোটাল ফ্লাক্স এই ছোট্ট সেকশন দুটোর জন্য φ1 প্লাস φ2 ইকুয়াল টু কি হয়ে গেল, E1 তো মাইনাস E1 মানে কি, সেই আমি ফর্মুলা হিসেবে লিখবো 1/4 পাই এপসাইলন নট Q বাই R1 এর স্কয়ার, ds1 cos θ1, তাই তো, প্লাস E2 ব্যাপারটা লিখবো 1/4 পাই এপসাইলন নট
কিউ বাই r2 স্কয়ার ds2 cos থিটা। ঠিক আছে, এই দুটো। তাহলে টোটাল ফ্লাক্স আমি পাই যদি লিখি কি লিখবো 1/4 পাই এপসাইলন নট। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, বা কিউ এটা কমন যাবে, তাই তো? শুধু ভেতরে কি পড়ে থাকছে ds1 cos থিটা 1 বাই r1 স্কয়ার, এটা মাইনাস সাইন আর এটা হচ্ছে প্লাস সাইন, ds2 cos থিটা 2 বাই r2 স্কয়ার, তাই তো? এবার একটা জিনিস বলি, এটা মাইনাস আর এটা প্লাস, ঠিক আছে, কিন্তু ভ্যালুটা এটা কিসের জিনিস? আমার ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল, ডি ওমেগা ইকুয়াল টু কি ds cos থিটা বাই r স্কয়ার, তাই তো? এবার এখানে দেখো, এখানে সলিড অ্যাঙ্গেল যা সৃষ্টি হচ্ছে, সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা সৃষ্টি হচ্ছে, তাই তো? এটা সলিড অ্যাঙ্গেল, এটা সলিড অ্যাঙ্গেলটা তো সেম, এটা অ্যাঙ্গেলটা তো সেম, তাই না? আমরা কোণের ক্ষেত্রে 2D এর ক্ষেত্রে এখান থেকে কোণ নিই আর এখান থেকে কোণ নিই, এটার মান 30 ডিগ্রি হলে এটার মান 30 ডিগ্রি হবে, তাই না? তো এটার ক্ষেত্রে এখানে আমি কোণটা নিই, এখানে কোণটা নিই বা এখানে কোণটা নিই, কোণটার মানই তো একই, যেহেতু এই ক্ষেত্রে এরিয়াটা বেশি, তাই তো? আর ডিসটেন্সটাও সেক্ষেত্রে বেশি, এক্ষেত্রে এরিয়াটা কম ডিসটেন্সটা কম, এইভাবে তো ব্যালেন্স হয়। কারণ তাহলে আমি কি লিখতে পারি, ডি ওমেগা ইকুয়াল টু, আমি লিখতে পারি ডি ওমেগা ইকুয়াল টু ds1 cos থিটা 1 by r1 square equal to ds2 cos theta 2 by r2 square, তাই তো? তাহলে এখান থেকে দুটো ইকুয়াল কোয়ান্টিটি, এই দুটো ডি ওমেগা, তাহলে আমি পরের লাইনে কি লিখবো, যে টোটাল ফ্লাক্স পাই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ডি ওমেগা মাইনাস ডি ওমেগা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমার বুঝতে পারলাম যে যে কোনো পয়েন্টে, যে কোনো ছোট সেকশনকে ধরি, তাহলে আমার টোটাল ফ্লাক্স ডেফিনেটলি 0। আমি ধরলাম এখানে দুটো লাইন ক্রস করেছে, আমি যতগুলোই লাইন ক্রস করুক বা যত ক্ষেত্রকেই হবে, সাপোজ আমি চিত্র যদি এরকম একটা ছোট্ট সারফেস নিতাম আর এখানে করতাম যে এত লাইন যদি ক্রস করতো, তাহলে আমি ধরলাম এই এরিয়াটা নিব, তার ডেফিনেটলি করেসপন্ডিং এই এরিয়াটা পাচ্ছি। তাহলে এটা আমার, এর জন্য আমি কি পাচ্ছি, এর জন্য পাচ্ছি আমার অন্তর্মুখী ফ্লাক্স, এর জন্য পাচ্ছি আমার বহির্মুখী ফ্লাক্স, কারণ এর এরিয়া ভেক্টর এইদিকে, এর এরিয়া ভেক্টর এইদিকে, তার জন্য এর জন্য মাইনাস সাইন আসবে, এর জন্য প্লাস সাইন আসবে। এখানে যদি আবার নেগেটিভ চার্জ প্লেস করতাম, এর জন্য প্লাস সাইন হতো, এর জন্য মাইনাস সাইন হতো। বোঝা গেল? সাপোজ যদি এখানে নেগেটিভ চার্জ পেলে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হতো, এইদিকে হতো, তাহলে এটা প্লাস হতো আর এটা নেগেটিভ হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমার টোটাল ফ্লাক্সটা কিন্তু 0 হবে। তাহলে এখন তার টোটাল ফ্লাক্স 0, এটাই আমি বলেছিলাম যে বাইরের কোনো যদি চার্জ আমি প্লেস করি, তাহলে কিন্তু আমার মোট ফ্লাক্স কিন্তু 0ই হবে। ওকে, বুঝা গেল? এটা আমার একটা কথা ছিলই, ওই গসেস থিওরেমের আমার একটা সন্দেহের ব্যাপার ছিল যে কিভাবে সত্যি বাইরে কোনো আধান থাকলে আদৌ দেখে তো মনে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন তো পাস করছে, তাহলে ফ্লাক্স কি 0 হবে কি হবে না, সেই ব্যাপারটা নিয়ে বলি। ঠিক আছে, নেক্সট চলে আসছি যে কিভাবে আমি গসেস ল থেকে কুলম্বস ল প্রুভ করব। ঠিক আছে, দেখা যাক। এখানে আমি একটা কিউ আধান নিলাম, তো আমি বের করতে চাই এইখানে এই আর ডিসটেন্সে আমার ইলেকট্রিক ফিল্ডটা কত। ফর্মুলা আমার তো জানা আছে, কিন্তু সেটা তো কুলম্বস ল, কিন্তু এখন আমি গসেস ল জানি। এই গসেস ল থেকে দেখবো আদৌ কুলম্বস ল পাওয়া যায় কিনা। তো কি করব, আমার কাজ হচ্ছে যে পয়েন্টে আমাকে বার করতে হবে, এই বের করতে হবে ইলেকট্রিক ফিল্ডটা, সেই দূরত্ব, মানে এই দূরত্বকে আমি চারিদিকে একটা ক্লোজ কিছু সারফেস বানাবো, কারণ বদ্ধ সারফেস বানাতে হবে। একটা পয়েন্ট চার্জের জন্য এখানে কিন্তু বদ্ধ সারফেসের ব্যাপার না। যে সারফেসটা আমি বানাবো ওটাকে বলি আমরা গসিয়ান সারফেস বা গাউসীয় তল। যে কাল্পনিক তলটা আমি বানাবো কাল্পনিক যে আমি তলটা বানাবো, এরপরে অ্যাপ্লিকেশন যখন করাবো এটাই প্রতি মুহূর্তে বানাতে হবে, সেটাকে বলা হয় গাউসীয় তল বা গসিয়ান সারফেস, গাউসীয় তল। ঠিক আছে, এই কাল্পনিক তলটাই বানাবো। তো কিরকম ভাবে বানাবো, এটাকে ব্যাসার্ধ করে আমি একটা গোলক অঙ্কন করবো। গোলক তো অঙ্কন করছি না, কিন্তু বৃত্ত অঙ্কন করছি, মানে গোলক, বৃত্ত তো বদ্ধ নয়, তাই তো? আমরা 3D এর ক্ষেত্রেই ভাববো গোলক অঙ্কন করবো। তাহলে এই গোলকের, তাহলে আমি এবার খুব সুন্দরভাবে বের করতে পারবো। এবার দেখা যাক কি হচ্ছে। এটা আমার গসিয়ান সারফেস, এবার এই বদ্ধ সারফেসের মধ্যে কত চার্জ আছে, +q, তো ডেফিনেটলি তাহলে এবার কি করতে, এই যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টে আমি ছোট্ট একটা সারফেস নিয়ে নিলাম, এই সারফেসের মধ্য দিয়ে দেখি কত ফ্লাক্স অতিক্রান্ত হয়েছে। তো এই সারফেসের ডিরেকশন কোনটা, এই ডিরেকশনে নরমাল। ঠিক আছে,
এবং এইটার থেকে ফিল্ড লাইনের ডিরেকশন কোনটা, এটাও এই দিকে, তাহলে ই ভেক্টরের ডিরেকশন এই দিকে, আর এটারও ডিরেকশন হচ্ছে আমার আর ক্যাপের ডিরেকশন হচ্ছে সরি আর ক্যাপের এটাই ডিরেকশন, এটা এন ক্যাপই বলি, ভেক্টরের ডিরেকশন এই দিকে, একই দিকে, মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। তাহলে এদিকে এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তো ফ্লাক্স কি হবে, আমি ধর এখানে সলিড আমার না করলেও চলবে এটা। তো আমার গসের ফর্মুলা কি, যে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, কারণ কিউ কেন, এই বদ্ধ ক্ষেত্রের মধ্যে দিয়ে কিউ আধানটাই আছে। তাহলে এই কি হচ্ছে, এখানে আমি কি লিখবো, ই ইলেকট্রিক ফিল্ড। এবার একটা জিনিস বলি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যা, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যা, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, এগুলো অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল একটা সারফেস। সিমেট্রিক্যাল সারফেস কথার অর্থ হলো যে বদ্ধ ক্ষেত্রটা আমি বানাবো সেই বদ্ধ ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম হবে। তার জন্য কি ক্যালকুলেশনে, যেহেতু এটার ভ্যালু কনস্ট্যান্ট আছে, এই ডিরেকশনে এই এই ডিরেকশন বলছেন এই দূরত্বে যতগুলো আছে ই এর ভ্যালু কনস্ট্যান্ট, যেহেতু এর ভ্যালু কনস্ট্যান্ট এটাকে বাইরে বের করে দেবো। ইন্টিগ্রেশন অফ কি পড়ে থাকলো, ডিএস বাই কিউ বাই এপসাইলন নট, ইন্টিগ্রেশন অফ ডিএস। ডিএস মানে কি, এই পুরো সারফেসটা নিয়েছি যে, মানে বদ্ধ ক্ষেত্রটা নিয়েছি যে গোলকটা, তার আমার ক্ষেত্রফল। তারপর বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, গোলকের 4 পাই আর স্কয়ার, আর ব্যাসার্ধের, তাহলে ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এপসাইলন নট। আর এখান থেকে খুব ইজিলি পেয়ে যাচ্ছি ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই আর স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমার গসের ফর্মুলা থেকে আমি ইলেকট্রিক ফিল্ড, এটা দেখালেই হয়ে গেল। আর যদি মনে করো আর এখানে পয়েন্ট একটা আরেকটা কোনো আধান লিখে আকর্ষণ বল দেখালে কুলম্বের সূত্র, এটাই এনাফ দেখানোর জন্য, কারণ এটা কুলম্বের সূত্র থেকেই পাওয়া। ঠিক আছে, এবার দেখে নিলাম, তাহলে এটা হচ্ছে কুলম্বের সূত্র, এটা হচ্ছে ভেক্টোরিয়াল ফর্মে দেখালাম, সরি স্কেলার ফর্মে, যে ভেক্টর ফর্মে দেখালে এখানে এটা লিখে দেবে ডিরেকশন কোনটা, আর এর ডিরেকশন আর ক্যাপ লাগিয়ে দিলাম, বাস এটাই হয়ে গেল আমার কুলম্বের সূত্র। বা দেখে পেলাম গসের সূত্র থেকে, সূত্র থেকে কি করলাম, ডিএস। এবার একটা কথা বলছি, এখানে আমি গোলক কেন চুজ করলাম, ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমি সিলিন্ডারও চুজ করতে পারতাম, সেক্ষেত্রেও হবে। ঠিক আছে, তো গোলক চুজ করে দেখলাম যে আমার অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশনটা সিম্পল করতে হবে। ঠিক আছে, তার জন্য আমি একটা পয়েন্ট চার্জ নিতাম। এবার এটাকে যে সিলিন্ডার টাইপের, আমি এরপরে যখন এগুলো ডিসকাস করবো তখন বলে দেবো কি কি টাইপের সারফেস আমাদের সিমেট্রিক্যাল সারফেসে গাউসিয়ান সারফেস হিসেবে নিই। ঠিক আছে, পার্টিকুলার সারফেসগুলোর কথা বলে দেবো, তাহলে সুবিধা হয়, তাতে অসুবিধা না হয়। তাহলে এটা কি বললাম, এটা গাউসিয়ান ক্ষেত্র, একটা কাল্পনিক ক্ষেত্র কল্পনা করলাম। তাহলে এই ক্ষেত্রের মধ্যে অভ্যন্তরে আছে কিউ, একটা চার্জ। এবার আমি ফর্মুলাটা লাগিয়ে দিলাম। ই কেন বের করে দিচ্ছি, কারণ ইটা হচ্ছে থ্রু আউট এই যে সারফেসটা আছে, ই এর ভ্যালু সেম, কারণ ডিসটেন্সের সাথে প্রপোর্শনাল। চার্জের সাথে এই যে ডিরেকশন, এই পয়েন্ট মানে এখান থেকে ইন্টেন্স, মানে যদি বলি এই চার্জের এই ইলেকট্রিক ফিল্ডের সিমেট্রি, বা এই যদি বলা হয় যে কেন এটা, তো এখানে কি বলবো, আধানের প্রতিসাম্যের জন্য, ওকে, প্রতিসাম্যের জন্য এটা আমার কনস্ট্যান্টটা বেরিয়ে চলে আসবে, তারপর ডিএস। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমার এটা হয়ে গেছে যে কি করে আমি গসের সূত্র থেকে, উপপাদ্য থেকে আমি কি করে কুলম্বের লটা বের করতে। আগের দিন দেখিয়েছিলাম যে কুলম্বের সূত্র থেকে কিভাবে গসের সূত্র বের করব, আজকে এটা দেখাচ্ছি। ওকে, নেক্সট পরিবাহীর টপিকে চলে আসছি, যে পরিবাহীর কিছু স্পেশাল প্রপার্টি আছে, তার জন্য এই পরিবাহী সম্বন্ধে ডিসকাশন। বাকি তো অন্তর্গত সম্বন্ধে ডিসকাশন, মানে স্পেশাল কিছু নেই, যেটা সবাই একই রকমই করে, কিন্তু পরিবাহী একটু আলাদা বিহেভ করে। কি ক্ষেত্রে, যেমন কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে যদি কোনো পরিবাহীকে রেখে দিই, তড়িৎ ক্ষেত্রে পরিবাহী ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়, এটা প্রথম ডিসকাশন। পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেতরে কত অবস্থান করে, মানে সাপোজ এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এইরকম ডিরেকশন, মানে নিশ্চয়ই এদিকে কোনো পজিটিভ সোর্স আছে, এদিকে নেগেটিভ সোর্স আছে, কারণ পজিটিভ থেকে বেরোয়, নেগেটিভের দিকে ঢোকে। তো এখন এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি একটা পরিবাহী প্লেস করছি, ধরলাম একটা ঘনক প্লেস করছি, এরকম ভাবে ঘনক প্লেস করলাম। ঠিক আছে, এটা ঘনক। এখন এই এই ভেতর দিয়ে লাইনটা মিটিয়ে দিচ্ছি।
ঘনক যদি প্লেস করি, মানে কোনো একটা পরিবাহী যদি আমি এটা রাখি, তাহলে এর পরিবাহীর ভেতরে গিয়ে আদৌ কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো কি পাবো না, দেখা যাক। এই ঘনকটা কিন্তু নিরেট হোক আর ফাঁপা হোক, নিরেট হোক আর ফাঁপা হোক একই বিহেভিয়ার হয়। কিরকম? সাপোজ এটা নিরেটই ধরলাম, যদি নিরেট হয়, এবার কি কেন এর ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে এর ভেতরে নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়, কিরকম ভাবে? সাপোজ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের নিশ্চয়ই সোর্সটা এই দিক থেকে বেরোচ্ছে, এই দিকে গিয়ে ঢুকছে, তাহলে ডেফিনেটলি পজিটিভের সোর্স এই দিকে আছে। তাহলে একটা পরিবাহীর মধ্যে কিন্তু পরিবাহীতে মুক্ত ইলেকট্রন অসংখ্য হয়। মুক্ত ইলেকট্রন অসংখ্য হয়, তার মানে হচ্ছে এর মধ্যে আমরা জানি মুক্ত ইলেকট্রনে কিন্তু পরিবাহিতার জন্য দায়ী। তাহলে যেহেতু মানে মুক্ত ইলেকট্রন গুলো মুভ করে, তাহলে মুক্ত ইলেকট্রন গুলো যখন মানে অসংখ্য যেহেতু আছে, এখন এই মুক্ত ইলেকট্রন গুলো এখানে যেহেতু পজিটিভ সোর্স আছে, ধনাত্মক কোনো আধানের কোনো উৎস আছে, তো ইলেকট্রন তো পজিটিভের দিকে আসতে চাই, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন গুলো এই দিক থেকে চলে আসতে শুরু করবে। যেই ইলেকট্রন গুলো এইদিকে চলে আসতে শুরু করবে, তার জন্য কি হয়ে যাবে, এইদিকে কি হয়ে যাবে, একটা নেগেটিভ লেয়ার তৈরি হয়ে যাবে, মানে ইলেকট্রন গুলো জমা হতে শুরু করবে। আর ইলেকট্রন গুলো যদি জমা হতে শুরু করে, তাহলে যে জায়গা থেকে চলে আসছে সেই জায়গায় কি সৃষ্টি হয়ে যাবে, ধনাত্মক আধান। ইলেকট্রন যে জায়গায় ছেড়ে যায় সেখানে তো পজিটিভ তৈরি হয়ে যায়। তাহলে এই দিকে ভেতরে, এটা কিন্তু পরিবাহীর ভেতরে হচ্ছে, পরিবাহীর ভেতরে পজিটিভ একদিকে আর একদিকে নেগেটিভ কিন্তু আমার আধানের পুরো, মানে এখানে পুরো পজিটিভ জমা হয়ে গেল, নেগেটিভ জমা হয়ে গেল। পজিটিভ তো জমা হয় না, জমা হয় ইলেকট্রন গুলো একদিক থেকে একদিক, ইলেকট্রন যে জায়গাটা থেকে বেরিয়ে চলে আসে সেই জায়গায় অ্যাকচুয়ালি পজিটিভ, সবই তো নিউট্রাল থাকে, কিন্তু যেহেতু ইলেকট্রন গুলো বেরিয়ে চলে আসে, তার মানে ডেফিনেটলি এগুলো পজিটিভলি চার্জড হয়ে গেল। তাহলে যে পজিটিভলি চার্জ হয়ে গেল, এবার এখানে পজিটিভ আর নেগেটিভ এর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ পজিটিভ আর নেগেটিভ থেকে কিন্তু একটা ফিল্ড লাইন তৈরি হবে, কারণ এখানেও একটা ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তার মানে এখানে পজিটিভ থেকে এইদিকে যাবে, পজিটিভ থেকে এইদিকে বেরোবে, পজিটিভ থেকে বেরোবে নেগেটিভে গিয়ে ঢুকবে, পজিটিভ থেকে বেরোবে নেগেটিভে গিয়ে ঢুকবে। এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো করলাম, মানে এই যে বড় রেখাগুলো অঙ্কন করলাম, আর এইখানে যে বড় রেখাগুলো অঙ্কন করেছি, মানে এটা যদি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেন বলে, তার মানে এটাকে বলছি আমি ই এক্সটার্নাল, মানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র এটা। আর এটা এই যে আমার, ঠিক আছে, এটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র। এটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র। আর এই যে ভেতরেরটা আছে, এটাকে আমি বলছি যে ভেতরের এই তড়িৎ ক্ষেত্রটা, এটা হচ্ছে আমার ই ইন্টারনাল, আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র। এখন এটা হচ্ছে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, এটা আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র। এবার মুক্ত ইলেকট্রন গুলো এই দিক থেকে এদিকে আসবে, কতক্ষণ আসবে, যতক্ষণ না ও সামনে চলে আসে। সামনে আসার অর্থ হলো যে এই বাইরের ফিল্ডটাকে ও ক্যান্সেল করবে, কারণ এই ফিল্ডটা যদি ডান দিক এই বরাবর ডিরেকশনে দেয়, এই এক্সটার্নাল বাহ্যিক তড়িৎ ক্ষেত্রটা যদি ধরি আমি বোর্ডের বাম দিক থেকে ডান দিকে আসছে, তাহলে আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে আসছে, মানে ডিরেকশন এটার যদি ই এক্সটার্নাল এর এইদিকে হয়, ই ইন্টারনাল এর এইদিকে হবে। তো সাম্য মানে কি, ই এক্সটার্নাল ইকুয়াল টু ই ইন্টারনাল, মানে আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রটা ইকুয়াল টু বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, মানে ততক্ষণ পর্যন্ত এই মুক্ত ইলেকট্রনগুলো যাতায়াত করবে যতক্ষণ না দুটো তড়িৎ ক্ষেত্র ইকুয়াল হয়ে যায়। তার মানে এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, মানে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু এটা তো আলটিমেটলি আস্তে আস্তে বাড়ছে, মানে যত ইলেকট্রনগুলো এই দিক থেকে এইদিকে মুভ করে, যত এই লেয়ার মানে প্রথমে সাপোজ আমি ধরি এখানে একটা পজিটিভ তৈরি হয়েছে, এখানে নেগেটিভ, তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ হবে, এখানে যদি 5টা পজিটিভ তৈরি হয়ে যায়, 5টা পজিটিভ আর নেগেটিভ হয়ে যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ আস্তে আস্তে বাড়ে। তাহলে আস্তে আস্তে ই ইন্টারনাল স্ট্রেংথ বাড়তে থাকে, ততক্ষণ না তাপীয় সামনে আসে। তবে এই তড়িৎ সামনে চলে আসে, তাপীয় সামনে না, তড়িৎ সামনে চলে আসে। এই তড়িৎ সামনে আসতে কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা টাইম লাগে, কোনো টাইমই লাগে না। একটা উত্তম পরিবাহীর জন্য এটা 10⁻12 সেকেন্ড এরও কম লাগে, একটা উত্তম পরিবাহীর জন্য। এবার নর্মাল পরিবাহীগুলোর ক্ষেত্রে 10⁻−10 সেকেন্ডই লাগে। তো বুঝতে পারছি এটা 1 সেকেন্ডের মানে 1 মিলি সেকেন্ডের থেকেও অনেক ছোট, 1 মাইক্রো সেকেন্ডের থেকেও ছোট। তাহলে
এত কম সময়ে কিন্তু এই কিন্তু তাপীয় সাম্যে চলে আসছে, মানে জাস্ট আমি পরিবাহীটাকে রাখলাম, ওই তড়িৎ ক্ষেত্রে রাখলাম, সঙ্গে সঙ্গে কিন্তু সামনে চলে আসলো। তার জন্য এই ভেতরের ক্ষেত্রে এই অ্যারো আর এই ডান দিকের বাহিরের জন্য যে অ্যারো, মানে বাইরের এক্সটার্নাল ফিল্ডের যে আমার এক্সটার্নাল ফিল্ডের যে বড়রেখা আর ইন্টারনাল ফিল্ডের যে বড়রেখা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। ই এক্সটার্নাল আর ই ইন্টারনাল একই হয়ে যাওয়ার জন্য আমার মোট তড়িৎ ক্ষেত্র কত হয়ে যাবে? শূন্য। যেহেতু এটা ডান দিক বরাবর, এটা বাম দিক বরাবর। এটা কখন আসবে? ঠিক যখন তড়িৎ সামনে চলে আসবে, যখন সামনে চলে আসবে তখনই কিন্তু এটা শূন্য হয়ে যাবে। এটাই কিন্তু তার জন্যই আমার ভেতরে, এটার ভেতরে আমি কোনো বড়রেখা পাস হবে না। এটাই আমরা যদি ডায়াগ্রাম হিসেবে দেখি, আমরা এইভাবেই ছবিটা দেখাবো। একটা ব্লক রাখলাম, পরিবাহী ব্লক, তাহলে এই যখনই তড়িৎ ক্ষেত্র রাখলাম ভেতর দিয়ে কোনো বড়রেখা, এখন ভেতর দিয়ে বড়রেখা পাস হতো, ডেফিনেটলি ফ্লাক্স কি হতো পরের কথা, কিন্তু ইলেকট্রিক ফিল্ড তো থাকতোই। ইলেকট্রিক ফিল্ড এখানে যেহেতু পাসই হবে না, তার মানে সাপোজ তুই কাল্পনিক ভাবে দেখি এটা এই দিক দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে ব্যাক করে চলে আসে, মানে অ্যাকচুয়ালি এটা একটা ডিসকন্টিনিউয়াস ব্যাপার থাকে, এখানে কিছু আছে আবার ভেতরে কিছু শূন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা। তাহলে জিনিসটা বোঝা গেল যে কেন, কারণটাই হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের অসংখ্য সংখ্যাটাই অসংখ্য। কারণ এখন যতই স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, যেহেতু এই মুক্ত ইলেকট্রনের সংখ্যা অসংখ্য, তার জন্য এই কিন্তু সবসময় এই যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রটাকে সবসময় ক্যান্সেল করতে চায়। তার জন্য পরিবাহীতে সবসময় ভেতরে এই ইলেকট্রিক ফিল্ড সবসময় শূন্যই হবে। ঠিক আছে, বোঝা গেছে? তার কারণটা আশা করি বোঝা গেছে। এখন এটা নিরেট হোক ফাঁকা হোক সব ক্ষেত্রে একই, কারণ নিরেট হলে ফাঁকা হলেও এমন যে মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা কমে গেল, ডেফিনেটলি ওর ডেনসিটিটা কমে গেল একটা ইসের ক্ষেত্রে, কিন্তু একই লজিকেই যে হ্যাঁ উল্টো দিকেই একটা ইনডিউস ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়, এই ইলেকট্রিক ফিল্ডটাই কিন্তু ওই বাহ্যিক তড়িৎ ক্ষেত্রকে ক্যান্সেল করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যদি আমি কোন একটা পরিবাহী, সাপোজ এটা একটা আমি পরিবাহী নিলাম, এই পরিবাহীর উপর আমি কোনো একটা আধান দিলাম, তাহলে পরিবাহীতে যদি আমি কোনো পরিবাহী, প্রথমে নিউট্রাল ছিল, পরিবাহীতে যদি কোনো এক্সেস চার্জ বা এক্সেস আধান দিলাম, মানে অতিরিক্ত কোনো আধান দিলাম, ওর নিজের তো নিউট্রাল হয়ে যায়, এক্সেস কোনো আধান দিলাম পজিটিভ বা নেগেটিভ, তাহলে এই আধানের অবস্থান কোথায় হবে? আধানের অবস্থানটা কোথায় হবে? অবস্থানটা কোথায় হবে যদি কোনো এক্সেস আধান দিই, তাহলে আধানের অবস্থানটা কোথায় হবে? তাই এখনই যে বললাম যে ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না। তো সাপোজ আমি যদি ভেতরে থাকতে পারে কি, তো আমি কি করবো, ভেতরে সার্ফেসের জন্য আমি একটা গসীয় ক্ষেত্র কল্পনা করে নেব। গসীয় ক্ষেত্র মানে বদ্ধ ক্ষেত্র, গসীয় তল আমাকে করতেই হবে। তার জন্য তা না হলে গসিয়ান সারফেস না নিলে আমি কখনোই বুঝতে পারবো না যে গসেস লটা আমি কিভাবে লাগাবো। গসেস লটা লাগানোই যাবে না, কারণ গসেস সূত্রটাই হচ্ছে আমার বদ্ধ ক্ষেত্রের জন্য প্রযোজ্য। তো বদ্ধ ক্ষেত্রের জন্য সাপোজ আমি এইখানটা বাঁচি, ধরলাম এখানে কোনো চার্জ আছে, ধরলাম কিউ চার্জ আছে, তো যদি হয় এবার আমি গসের সূত্রটা লাগাই, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাই তো? আমি ইন্টিগ্রেশন সাইন বা বদ্ধ ক্ষেত্রের জন্য ঠিক আছে আমি দিয়ে দিলাম ই ডট ডিএস ইকুয়াল টু এপসাইলন নট। এবার একটু আগেই বললাম যে কোনো পরিবাহীর ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, কোনো তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, তার ডেফিনেটলি বাম পক্ষটা শূন্য হবে, ই ডট ডিএস মানে শূন্য ইন্টু ডিএস, তাহলে বাম পক্ষটা ডেফিনেটলি শূন্য হবে, শূন্য ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাহলে ডেফিনেটলি কিউ ইকুয়াল টু 0। তার মানে কখনোই পরিবাহীর ভেতরে কোনো আধানও থাকতে পারে না, কারণ আধান থাকলেই তাকে ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়ে যেত, তাহলে কোনো আধানই থাকতে পারে না। এখন এই আধানটা তাহলে থাকবে কোথায়? এই আধানটা থেকে যাবে, এই আধানটা যেই আধান যে কোনো ভাবে একটা ধরলাম সলিড স্ফিয়ার, ধরলাম একটা গোলক, ফুটবলের একটা সলিড একটা লোহার বল নিলাম, ওই লোহার বলটাকে কোনো রকমের ভেতরে আমি কোনোভাবে এই আধান ইনজেক্ট করলাম, ঢোকাচ্ছি ভেতরে, কিন্তু কি হবে সেই আধানটা খুব ততক্ষণাৎ এই বাইরের পৃষ্ঠে চলে আসবে। আধান তো কোথাও না কোথাও যাবে, তাহলে এই বাইরের পৃষ্ঠেই চলে আসবে। তাহলে এই যে বাইরের পৃষ্ঠে আধানের বন্টন হয়ে যাবে যতই আমি ভেতরে দেওয়ার চেষ্টা করি, তাহলে এর অবস্থানটা কোথায় থাকবে? পরিবাহীতে যদি কোনো এক্সেস আধান দেওয়া যায় তার অবস্থানটা কোথায় যাবে? পরিবাহীর পৃষ্ঠে, পরিবাহীর পৃষ্ঠে, মানে ওর সারফেসেই কিন্তু এই আধানটা থাকবে। ঠিক আছে, তাহলে কোনো এক্সেস আধান যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এই আধানটা পরিবাহী পৃষ্ঠেই অবস্থান করবে। কারণটাই হচ্ছে
খুব সহজে গসিয়ান সারফেস দিয়ে ই করা যায়। এই গসিয়ান সারফেসটা কি করলাম, এই বাইরের সারফেস থেকে একটু বাইরের এই সারফেস এটা ভেতরের দিকে থেকে খুব কাছাকাছি করে আমি ডট ডট করে একটা গসীয় ক্ষেত্র কল্পনা করলাম। এই গসীয় ক্ষেত্রের মধ্যে ধরলাম আমি কিউ চার্জ আছে, তাহলে আমি গসের উপপাদ্যটা লাগালাম। যেহেতু আমি একটু আগেই বললাম যে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ভেতরে তড়িৎ ক্ষেত্র সবসময় জিরো হয়, তাহলে এইটা জিরো হলে ডেফিনেটলি কিউ জিরো হতে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এখন কিছু কেসেস কথা এই করি। এখন যদি এই পরিবাহী একদম নিরেট একটা পরিবাহী আছে, এর মাঝে ছোট্ট একটা গহ্বর টাইপের ক্যাভিটি, এই জিনিসটাকে গহ্বর বা ক্যাভিটি, একটা ক্যাভিটি তৈরি করলাম, একটা ফাঁকা গর্তের মতো একটা কিছু তৈরি করলাম। আবার সেই লোহার বলটাই আছে, লোহার বলটা নিলাম, লোহার বলের ভেতর থেকে সাপোজ আমি কোনো রকম এমন ভাবে তৈরি করেছি ভেতরটা ফাঁকা রেখেছি। ঠিক আছে, বাইরের খোলকের মতো মোটা আছে, কিন্তু ভেতরটা একটু জায়গা ফাঁকা আছে। তো এই ফাঁকা জায়গায় সাপোজ কোনো ভাবে, ঠিক আছে, আমি বললাম কোনোভাবে আমি একটা আধান প্লেস করে দিলাম, প্লাস কিউ আধান রেখে দিলাম, তাহলে কি হয়ে যাবে? তাহলে কি এই আবার পরিবাহের ভেতরে কি কোনো ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে যাবে? দেখি ভাবা যাক কিরকম ভাবে হতে পারে। তাহলে একটু আগে যে জানলাম যে পরিবাহের ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না, তার জন্য কি হয়ে যাবে, এই পজিটিভ আধান কি করবে, সাপোজ এটা পজিটিভ আধান, এবার যেহেতু এটা পরিবাহী কি হবে, আবেশিত হয়ে যাবে, তার জন্য এই যে ভেতরের পৃষ্ঠগুলোতে কি তৈরি হয়ে যাবে, নেগেটিভ তৈরি হয়ে যাবে। কতটা নেগেটিভ তৈরি হয়ে যাবে, এই যা আধান আছে ঠিক ততটাই নেগেটিভ তৈরি হবে, মাইনাস কিউ। কেন? আবার আসি যে আমার গসের সূত্র কি যে বলে ই ডট ডিএস ইকুয়াল টু 0 হতে হবে। সরি, ই ডট ডিএস ইকুয়াল টু, হ্যাঁ মানে ইসের ক্ষেত্রে মানে গসের সূত্র বলে কিউ বাই এপসাইলন নট, তাই তো? এখন যেহেতু আমার ভেতরে ইলেকট্রিক ফিল্ড জন্য আমি জানি বাম পক্ষ আমার 0 আছে, বাম পক্ষ আমার 0 আছে, তাহলে ডান পক্ষকে কি, তাহলে ডান পক্ষ হয়ে গেল আমার কিউ ইকুয়াল টু 0। এবার কিউ তো এখানে প্লাস কিউ দিয়েছিলাম, তাহলে প্লাস কিউ যদি থাকে এটাকে 0 কি করে বানাবো, আবার মাইনাস কিউ এর সাথে যদি যোগ করি তাহলে তো 0 হবে। তাহলে ডেফিনেটলি এই গহ্বরের ভেতরের পৃষ্ঠে, এই গহ্বরের ভেতরের পৃষ্ঠে আমার নেগেটিভ চার্জ ইনডিউসড হয়ে গেছে, আর নেগেটিভ আর পজিটিভে যোগ করে আমার টোটাল 0ই হবে। তাহলে আমি বুঝলাম, তাহলে এই আবার বলি পজিটিভ চার্জটা গেল কোথায়? তাহলে পজিটিভ চার্জ কি ভেতরের পৃষ্ঠ খেয়ে নিল? সেটা হয় না, সৃষ্টি বা ধ্বংস হয় না। আমরা আধানের প্রথম চ্যাপ্টারেই পড়েছিলাম, প্রথম তো সেক্ষেত্রে তাহলে আধানটা গেল কোথায়? তাহলে আবার একটা তো দুরকম ভাবে ভাবা যায়, কি বললাম সেকেন্ড কনসেপ্টে কি লাগালাম, যে যখনই কোনো এক্সেস আধান দেবো কোথায় চলে যাবে, এটা হয়ে যাবে বাইরের পৃষ্ঠে। তাহলে বাইরের পৃষ্ঠের আধান কত, বাইরের পৃষ্ঠের চারিদিকটা নিয়ে করছিলাম, ঠিক আছে, বাইরের পৃষ্ঠের চারিদিকটা পজিটিভলি চার্জ হয়ে যাবে। যদি নেগেটিভ আধান দিতাম তাহলে বাইরের পৃষ্ঠে নেগেটিভ চলে আসতো। তাহলে বাইরের পৃষ্ঠে আধান কত, ডেফিনেটলি প্লাস কিউ দিয়েছিলাম, প্লাস কিউ। এখন তিনটে যোগ করো, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে টোটাল পরিবাহীটার আধান কত হয়েছে, এক্সেস চার্জ কত দিয়েছিলাম আমি, অতিরিক্ত এক্সেস চার্জ এর মধ্যে দিয়েছিলাম কিউ, প্লাস কিউ চার্জ দিলাম, ডেফিনেটলি পরিবাহীটার বাইরে কিন্তু প্লাস কিউ আছে। তার মানে আমি যা দিয়েছিলাম তাই পাচ্ছি, কিন্তু দিয়েছিলাম গহ্বরের ভেতরে, কিন্তু পাচ্ছি বাইরে। গহ্বরের ভেতরে কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডকে শূন্য করার জন্য এখানে প্লাস, আর ভেতরের দেওয়ালে কিন্তু মাইনাস তৈরি হয়ে গেছে। তার জন্য আমার টোটাল চার্জ যেহেতু প্লাস কিউ থাকতে হবে, তার জন্য আরেকবার করতে হবে, এখানে যেহেতু মাইনাস করে দিয়েছে এটা আবার আবেশিত করে এই বাইরের পৃষ্ঠটা প্লাস করে দেবে, তাই তো? তাই তো করা আবেশ মানে কি, আমি যেটা ঠিক উল্টোটাই কি করে যাতে অ্যাট্রাকশন হয়, তার মানে এখানে মাইনাস আছে, এদিকে প্লাস হতে হবে। দুই ভাবে হয়তো, একটা হচ্ছে পরিবাহীর পৃষ্ঠে তো অবস্থান করবে, কেন অবস্থান করবে কারণটাই বললাম, যে ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না, তো এই আধানগুলো যাবে কোথায়, ধাক্কা দিয়ে দিতে দিতে যা তুই বাইরের পৃষ্ঠেই চলে যায়। তাহলে এরকম ভাবে ভাববো যে যখনই আমি পরিবাহের ভেতরে কোনো আধান দেওয়ার চেষ্টা করি, চারিদিকে যতই আমি ভেতরে ঢোকার চেষ্টা করি ওরা বাইরের দিকে সবসময় সজ্জিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই গহ্বর বা এই নিয়ে কিন্তু কম্পিটিটিভ কিছু এক্সামের কোশ্চেন হয়। কিছু আধান দিলাম, সাপোজ আমি এখানে 1 কুলম্ব নিয়েছিলাম, তাহলে বলো পরিবাহের পৃষ্ঠে আধান কত, ডেফিনেটলি এমসিকিউ তেও থাকে, আমি খুব ইজিলি বলতে পারবো, তাহলে পরিবাহের পৃষ্ঠে আধান ডেফিনেটলি 1 কুলম্ব হবে। ঠিক আছে, আমি যদি পরিবাহীর পৃষ্ঠে আগে থেকেই কিছু আধান থেকে থাকে তাহলে যা দেবো তার এক্সেস হয়ে যাবে। মানে সাপোজ যদি বলি পরিবাহীর পৃষ্ঠে আগে ছিল প্লাস কিউ আধান ছিলই, পরিবাহীটা আহিত পরিবাহী ছিল, এখন গহ্বরের ভেতরে যদি প্লাস কিউ আধান দিই, বা কোশ্চেনটা এভাবে বললো যে যদি মাইনাস কিউ আধান দিই, তাহলে পরিবাহী পৃষ্ঠের এখন আধান কত হয়ে যাবে, তাহলে কি করবো, প্লাস কিউ তো ছিল, এই মাইনাস কিউ আধানটাও কোথায় চলে আসবে, পরিবাহী পৃষ্ঠেই চলে আসবে, প্লাস কিউ মাইনাস কিউ, আলটিমেটলি আনসার হয়ে যাবে কিউ মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে বোঝা গেল গহ্বরের ব্যাপারটা বা পরিবাহী হিসেবে। তাহলে পরিবাহীর প্রচন্ড দুটো ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি কিন্তু আমরা শিখলাম, যে একটা হচ্ছে আমার পরিবাহীর ভেতরে কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য থাকে, ডেফিনেটলি থাকবে, যেমন সেফ হোক, যেমন ভেতরটা নিরেট হোক, ফাঁপা হোক। আরেকটা কি বললাম, যে পরিবাহী যদি কোনো এক্সেস আধান আমি কোনো রকমের ইনজেক্ট করি, মানে কোনো রকমের যদি প্লেস করি এক্সেস আধানকে, তাহলে এই এক্সেস আধান পরিবাহীর পৃষ্ঠে কিন্তু সজ্জিত হয়ে যাবে। থার্ড দুটো বলার পর থার্ড
ইম্পর্টেন্ট টপিক, যে সাপোজ পরিবাহী যদি এরকম আছে, তাহলে পরিবাহী যে কোনো একটা ছোট্ট সারফেস যদি কল্পনা করি, তো পরিবাহীর পৃষ্ঠে তো ভেতরে তো ইলেকট্রিক ফিল্ড লাইন নেই, ভেতরে ইলেকট্রিক ফিল্ড নেই। যদি আমি ভেতরে কোনো রকমের চার্জও প্লেস করি, সাপোজ এখানে চার্জ প্লেস, তাহলে তার বলরেখা তো ভেতরে হবেই না, তাহলে বলরেখাগুলো পৃষ্ঠে হবে, এই বলরেখাগুলো পৃষ্ঠে কিন্তু লম্ব হবে। তাহলে আমি থার্ড প্রপার্টিটা লিখি যে পরিবাহী আহিত পরিবাহীর কথা বলি, আহিত পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ বলরেখা গুলি লম্ব হবে। কার সাথে লম্ব হবে? ক্ষেত্রের সাথে, মানে ওই যে বাইরের তলের সাথে, বাইরের তলের সাথে লম্ব হবে। তার মানে কি প্রত্যেকটা যদি সারফেস কনসিডার করি লম্ব হবে। ইলেকট্রিক ফিল্ড, এটা পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে? এটা কি আমার পরিবাহী, সবার ক্ষেত্রে নয় কিন্তু, জাস্ট পরিবাহী। সব এখন পরিবাহী টপিক পড়াচ্ছি, এমন না যে অন্য কিছু সবার ক্ষেত্রে। তাহলে ডেফিনেটলি যে কোনো একটা সারফেস যদি নিই, তাহলে এটা 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 আরো ভালো করে অর্থ কি, যে কোনো একটা সারফেস যদি নিই, ds e ডট ds অলওয়েজ কি হয়ে যাবে, e ds cos 0 ডিগ্রি, সবসময় 0 ডিগ্রি অবস্থান, কারণ এরিয়া ভেক্টরটা আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা সেম হবে। এটা কেন হয়? এটা কেন হয়? কারণটা হচ্ছে যে যদি সাপোজ ইলেকট্রিক ফিল্ড লাইন এখান থেকে তৈরি হচ্ছে না, ভেতরে তো কিছু নেই, সারফেস থেকেই, যেহেতু চার্জগুলো সারফেসেই থাকছে, তো রেসটা সারফেস থেকেই তৈরি হচ্ছে, তো ডেফিনেটলি স্ট্রেট বা এরকম হবে, এই আঁকা বাঁকা এরকম বা বেঁকে গেল কোনো একটা জিনিসের জন্য হবেই না, কারণ যেহেতু বাইরের থেকে কোথাও নেই। আর বা তো জায়গায় আসল কারণটাতে চলে আসছি, কেন? যদি সাপোজ আমি ধরি যে ইলেকট্রিক ফিল্ড লাইন, এটা যদি সারফেস হয়, এটা যদি এরিয়া হয়, এরিয়া ভেক্টরটা এইদিকে, ইলেকট্রিক ফিল্ড লাইন ধরলাম এইদিকে, মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা হচ্ছে এইদিকে, তড়িৎ ক্ষেত্রের যে দিকটা হচ্ছে এটা এইদিকে। এখন যদি এটা কোনো থাকতো, তাহলে এর দুটো উপাংশ থাকতো, একটা এই দিকে উপাংশ থাকতো, একটা এই দিকে উপাংশ থাকতো, তাই তো? একটা এই দিকে উপাংশ থাকতো আর একটা এই দিকে উপাংশ থাকতো। তো এই উপাংশের জন্য কি হবে? থাকবেই, বা এ তো মুক্ত পৃষ্ঠ থেকে বেরোতে পারবে না, কারণ চার্জ তো আছেই ওখানে। এখন যদি এই দিকে উপাংশ থাকতো, তো ইলেকট্রিক ফিল্ড কি করতো? তাহলে এই মুক্ত পৃষ্ঠে আধানগুলো আছে, তাহলে আধানগুলো কিন্তু এবার চলাচল করতে সৃষ্টি করতো। এই উপাংশের জন্য কিন্তু এর চলাচল করবে, এই উপাংশের জন্য কিন্তু আইদার সারফেস থেকে বেরিয়ে যাবে, চলাচল তো করবেই না। মুক্ত পৃষ্ঠে চলাচল ইলেকট্রনগুলো করছে, মানে এখনো সাম্য অবস্থায় নেই। একটু আগেই তো বললাম সাম্য অবস্থায় আসতে খুব কম টাইম লাগে, তার মানে ওর সাম্যটা নষ্ট হয়ে যাবে। তার মানে ওই যে আমি ধরলাম যে সাম্যটা, তো সাম্যে যদি না থাকে, তাহলে আমি এত কথা ধরতেই পারবো না যে ভেতরে জিরো বা হ্যান্ডার, তাহলে ডেফিনেটলি সাম্য নষ্ট হয়ে যাবে, কারণ এই মুক্ত ইলেকট্রনগুলো আবার চলাচল করতে শুরু করে। আর মুক্ত ইলেকট্রন চলাচল করা মানে ডেফিনেটলি কারেন্ট থেকে ইলেকট্রিক সবকিছু কিন্তু চেঞ্জেস চলে আসছে, কেমন ভাবে করছে, ঠিক আছে? পরে যখন এটাতে স্ট্যাটিক ইলেকট্রিক, যতগুলো কিন্তু কথা বলছি ইলেকট্রোস্ট্যাটের কথা বলছি, কারণ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে স্থির তড়িৎ ক্ষেত্রেই কিন্তু পরিবাহীর ক্ষেত্রে এত কথা বলছি। এখন কিন্তু আমি পরে আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি প্রবাহী তড়িৎ দেবো, তার ক্ষেত্রে কিন্তু কি হবে না সেটা পরের কথা, কিন্তু এগুলো সব কিন্তু আমার ইলেকট্রোস্ট্যাটিক ক্ষেত্রে, স্থির তড়িৎ ক্ষেত্রেই থাকবে। তাহলে সাম্য নষ্ট হয়ে যাবে তার জন্য, কারণ এই যে উপাংশ, তো ধরলাম এখানে যদি এটা ই সাইন থিটার উপাংশ হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা ই সাইন থিটার এই উপাংশটার জন্য এই মুক্ত ইলেকট্রনগুলো কিন্তু চলাচল করতে শুরু করে দেবে, তার জন্যই কিন্তু সাম্য নষ্ট হয়ে যাবে, তার জন্যই এই উপাংশটা থাকে না, একমাত্র লম্ব থাকে। লম্বের ক্ষেত্রে আর নিশ্চয়ই অনুভূমিক একটা লম্ব হবে, যদি কোনো একটা ফিল্ডে সাপোজ এটা এড়িয়ে নিচ্ছি, এখানে যদি আমি একটা লম্ব হবে, তলের থেকে লম্ব হবে যে একটা ভেক্টর নিই, তাহলে ডেফিনেটলি অনুভূমিক দিকে কোনো পাবো না, ইলেকট্রিক ফিল্ডের কোনো মানে এই ভেক্টরের কোনো উপাংশ পাবো না, তার জন্য এই উপাংশটার একমাত্র সারফেসের লম্ব ভাবেই থাকে, যার জন্য মুক্ত ইলেকট্রনগুলো আইদার বেরোলে বেরিয়ে যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু সারফেসে চলাচল করতে পারবে না। তার জন্য কিন্তু আহিত পরিবাহের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কিন্তু বাইরের তলের সাথে কিন্তু সবসময় লম্বভাবেই থাকে। আরেকটা ফোর্থ পয়েন্ট, চারটে পয়েন্ট কিন্তু খুবই ভাইটাল, জেনে রাখবে এবং ভালোভাবে জিনিসটার ব্যাখ্যাগুলো বুঝবে, যাতে আমরা কখনো কোয়েশ্চেন করা হয় যে কেন এটা হয় না, সঠিকভাবে ব্যাখ্যাটা দেবে, ম্যাথামেটিক্যালি লজিক্যালি যেমনটা চাই আমরা। ফোর্থ হচ্ছে, সাপোজ যে এখনই বললাম যে একটা পরিবাহীর বাহিরের পৃষ্ঠেই আধানগুলো থাকে,
তাহলে এই পরিবাহী তো ভেতরে তো কোনো তড়িৎ ক্ষেত্রের ব্যাপারই নেই। তো আমি যদি ধরি পরিবাহীর খুব কাছের বিন্দুতে, তাহলে নেক্সট কি হচ্ছে পরিবাহীর খুব নিকটতম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত। ভেতরে তো জিরো আছে, সারফেসে বা এই যে কত আছে, খুব নিকটতম বিন্দুতে কত আছে সেটাই আমার জানা। সেটা জানার জন্য আমি কি করতে হবে, যে এই জায়গায় আমি এখানে ছোট্ট একটা সারফেস নিয়ে নিয়েছি, খুব ক্ষুদ্র একটা সারফেস, ডিএস খুব ক্ষুদ্র, ডিএস টেন্ডস টু জিরো, ঠিক আছে, ডিএস টেন্ডস খুব ক্ষুদ্র একটা সারফেস নিয়েছি এবং আমি ধরেছি পরিবাহীর আধান ক্ষেত্র ঘনত্ব সারফেস চার্জ ডেনসিটি সিগমা, এই ঘনত্বটা হচ্ছে মানে একক ক্ষেত্রফলে আধান কতটা থাকে, সিগমা থাকে, ঠিক আছে। তাহলে এই যে ছোট্ট একটা আধান ধরেছি, আমি ছোটটা এত ছোট লিখলাম, কিন্তু আমি ডায়াগ্রামের সময় একটু বড় করে দেখাই যাতে সুবিধা হয়। এটা খুব ছোট একটা ক্ষেত্র নিয়েছি, ডিএস, এই ক্ষেত্রটা নিয়েছি। তাহলে এই ডিএস ক্ষেত্রটার মধ্য দিয়ে, তাহলে ডিএস ক্ষেত্রটার মধ্য দিয়ে আধান কত হয়ে যাবে, সিগমা ইনটু ডিএস, তাই তো। একক ক্ষেত্রের মধ্যে আধান যদি সিগমা হয়, তাহলে ডিএস ক্ষেত্রের মধ্যে আধান হয়ে যাবে, তাহলে এইটুকুর মধ্যে চার্জ কত আছে আমি বুঝলাম। এখন আমি দেখবো যে আমি যে কোনো একটা পয়েন্টে যদি আমি নিতে চাই, এবার কি করব, সেই পয়েন্টটাকে সেন্টার করে আমি আবার এইরকম এই সারফেসটা ডিএসটা এখানে অঙ্কন করব, ঠিক আছে, ডিএসটা ওপেনই থাকুক, ডিএসটা অঙ্কন করব। তারপরে কি কাজ করবো, সেই গসিয়ান ক্ষেত্রটা মানে গসিয়ান সারফেস, কাল্পনিক যে তল, এটাও তো এই রিংটা করলাম, এটা তো তল কাল্পনিক করা, এই একটা এখান থেকে আমি এই ক্ষেত্র আর এই ক্ষেত্র অ্যাড করে একটু বর্ধিত করব, যাতে কিছুটা অংশের ভেতরের দিকেও থাকে, এই যেটা এই আমি সিলিন্ডারটা চোঙটা অঙ্কন করলাম, তার কিছুটা পোরশন ভেতরের দিকে, কিছুটা পোরশন বাইরের দিকে। এই যে আমি যতগুলো অঙ্কন করলাম, এই ক্ষেত্রটা বাদ দিয়ে সবগুলো আমার কাল্পনিক অঙ্কন, একমাত্র আমার পি বিন্দুটা তে আমি চাইছি ইলেকট্রিক ফিল্ডটা কত, ঠিক আছে, বোঝা গেল। এই যে কাল্পনিক ক্ষেত্রটা, কাল্পনিক ক্ষেত্র কেন অঙ্কন করছি, আবার বদ্ধক্ষেত্র, কারণ বদ্ধক্ষেত্রের ভেতরে চার্জটা নিয়েই কাজ, কারণ গসেস থিওরেম যদি কাজে লাগে, সব গসেস থিওরেমের সবই আমি অ্যাপ্লিকেশনের থ্রুতেই পড়াচ্ছি, কিন্তু পরিবাহী টপিক বলে পরিবাহী কথাটাই ভুলে যাচ্ছে। তো এটা যে আমার গসের একটা বদ্ধ ক্ষেত্র আঁকলাম, এই বদ্ধ ক্ষেত্রের মধ্যে চার্জ কত সেটা কিছু না পেলে আমরা কাজ করতে পারি। এই যে বদ্ধ ক্ষেত্র বানানো, এই ক্ষেত্রে একটা সারফেসের ডিস্ক নিয়ে ডিস্কগুলোকে যে পরপর রাখতে থাকে, মানে যে এটাকে ছোট্ট একটা আমি ছোট্ট এই যে ক্ষেত্রটাকে, ডিএস ক্ষেত্রটাকে, এটাকে আমি খুব ছোট্ট ডিসের মতো কল্পনা করছি, ডিসগুলো পরপর রাখলে কিসের মতো আকার হয়ে যাবে, এটা চোঙের মতো আকার হয়ে যাবে, এই জন্য আমি চোঙ কল্পনা করলাম, একটা চোঙ মানে একটা চক। তাহলে এই ক্ষেত্রে এই এরিয়াটাও কত আছে, ডিএস আছে, তাই তো, এই এরিয়াটা কত রেখেছি, ডিএস, একটা চোঙের ক্ষেত্রে। এবার একটু আগেই বললাম যে একটা পরিবাহীর পৃষ্ঠের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় লম্ব ভাবেই হয়, এর ডিরেকশন হচ্ছে লম্ব হবে। আর যেহেতু এটা খুব ছোট পৃষ্ঠ, বা যেমন পৃষ্ঠ নেই, তো পৃষ্ঠের ক্ষেত্রে পৃষ্ঠের ভেক্টরটা কোথায় হবে, মানে এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে, লম্ব হবে। তার ডেফিনেটলি এই দিকে হচ্ছে এন ক্যাপও বটে, এইদিকে এন ক্যাপটাও এইদিকেই হবে, কারণ এন ক্যাপটা হচ্ছে এই পৃষ্ঠের ডিরেকশন, এরিয়া ভেক্টরের ডিরেকশন, এন ক্যাপই হবে। এখন সিম্পলি আমি গসেস থিওরেম কাজে লাগাবো, কিরকম ভাবে হয় কি হয় না। এখন দেখবো এই বদ্ধ যে যতটা সিলিন্ডার বানালাম, এই সিলিন্ডারের মধ্য দিয়ে কতটা ফ্লাক্স নির্গত হচ্ছে। এই ফ্লাক্স নির্গত হলেই আমি দেখবো ফ্লাক্সের মধ্যে একটা ই টার্ম আছে না, ওই ই টার্মটাকে যখন বাইরে বের করতে পারবো, আর আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র, মানে এখানে 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 ভ্যালুগুলো সেম আছে। এবার অ্যাকচুয়ালি ভ্যালুগুলো সেম আছে কিনা সেটা ডিপেন্ড করবে এই সিগমার উপর। সিগমা যদি সুষমভাবে বণ্টিত থাকে, মানে সুষম আধান ঘনত্ব যদি হয়, তাহলে সেম থাকবে, যদি না হয় তাহলে থাকবে না, ঠিক আছে। সে আসছি আমরা এই এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবো কি হবে। তো সেক্ষেত্রে যখন আমি বদ্ধ ক্ষেত্রটায় তৈরি করলাম, নেক্সট কাজ কি করবো, আমি গসেস থিওরেমটা কাজে লাগাবো। গসেস থিওরেম কি বলছে, ই ডট ডিএস ইকুয়াল টু সিগমা কিউ বাই এপসাইলন নট, এটাই তো আমার গসেস থিওরেমের জানা। এই ক্ষেত্রে দেখবো যে এই যে ফ্লাক্সটা এই পুরো ক্ষেত্রের মধ্যে দিয়ে কোন কোন জায়গা দিয়ে ফ্লাক্সটা আদৌ আসছে, আর কোন কোন জায়গা দিয়ে একদমই ফ্লাক্স পাচ্ছি না, ঠিক আছে। ফ্লাক্সে বলেছি কারণ যখন এই ডট প্রোডাক্টটা জিরো হয়ে যাবে, তাহলে ডেফিনেটলি ফ্লাক্স নেই। একটা সিলিন্ডার মানে চোঙ, এই যে ক্ষেত্রটা কল্পনা করেছি ঠিক দেখতে এরকম একটা পেনি ডিশের মতো, একদম সিলিন্ডার এরকম একটা ক্ষেত্র। এবার এই একটা ক্ষেত্রের মধ্যে এই একটা তল আছে,
এবার কি বলেছি, এই তলটাই নেওয়া আছে, এই তলটাই ভেতরে আমার এই এরিয়ার মধ্যে বলেছে, বাকি এই তলে পুরোটাই কাল্পনিক, কিন্তু আমার ভেতরে যে একটা ছোট্ট সেকশন আছে ওটাই কিন্তু আমার এটা ডিএসটা, এই ডিএসটা যেটা লিখেছি এই ভেতরে ডিএসটা, এটাই কিন্তু আমার বাকি কল্পনা করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্র এটা ঠিক একই রকম পার্সেন্টেজ, তাহলে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড লাইন বা বড় রেখাগুলো এইদিকে বেরোচ্ছে, এই ডিরেকশনে বেরোচ্ছে, তার মানে এইটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স কখনো জিরো হবে না। কিন্তু এই যে কার্ভ সারফেস, এই যে বক্রতল, সিলিন্ডারের মধ্যে এটা সমতল দুটো আর এটা এই পুরোটা বক্রতলের ক্ষেত্রে কি হয়, তো বক্রতলের ক্ষেত্রে দেখি কি হবে, বক্রতলের ডিরেকশন কোনটা, বাইরের দিকে এটা, তাহলে এটা যদি ডিরেকশন হয় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা, তার জন্য বক্রতলের দরুন টোটাল ফ্লাক্স কত হয়ে যাবে, ই ডট ডিএস, এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, বক্রতলের সাথে এটার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে বক্রতলের জন্য ই ডট ডিএস হয়ে যাবে 0, ভেক্টর হিসেবে লিখলাম। তাহলে একমাত্র দুটো তলের ক্যালকুলেশনে আসবো, তাহলে একমাত্র আমি দুটো তলের ক্যালকুলেশনে আসবো, ব্যাস আমার কাজ হয়ে যাবে। তাহলে আমি টোটাল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস টাকে আমি কি বলবো, যে একমাত্র শুধু এই সমতলগুলোর জন্যই আসবো। তাহলে সমতলগুলোর জন্য তাহলে ই কতটা ই আছে ভেতরে ইলেকট্রিক ফিল্ড আমরা জানি না, E1 হিসেবে লিখলাম, E1 ds যেহেতু দুটো ই প্লাস E2 ds। এবার একটা জিনিস বলি, ভেতরেরটা যদি E1 লিখি, ভেতরে আবার ইলেকট্রিক ফিল্ড পরিবাহীর ক্ষেত্রে পাবো, কখনোই পাবো না। তাহলে ডেফিনেটলি এই টার্মটাকে আমি করে দেবো আবার কি 0। তাহলে আমার আলটিমেটলি পেয়ে যাচ্ছি E2 ds ইকুয়াল টু হয়ে যাচ্ছে q বাই এপসাইলন নট। ঠিক আছে, আমি E2 টাকে E হিসেবেই লিখছি, E ডট ডিএস। এবার ডট ডিএস যেহেতু অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তাহলে আমি ডট প্রোডাক্টে cos 0 মানে অ্যাকচুয়ালি ই ডিএস ইকুয়াল টু কিউ মানে এখনই লিখলাম কিউ ইকুয়াল টু কি সিগমা ডট ডিএস। তাহলে সিগমা ডট ডিএস ইকুয়াল টু এপসাইলন নট। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট। খুবই ইম্পর্টেন্ট একটা কনক্লুশন, যে আমার বাইরের যে কোনো বিন্দুতে, খুব নিকটবর্তী বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, কেন নিকটবর্তী করলাম, যত আমি দূরত্ব বাড়াতে থাকবো তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেক্ষেত্রে কমাতে, কেন খুব নিকটবর্তী, আমি বললাম পরিবাহীটা খুব ছোটই আছে, আর পরিবাহী যদি বিশাল আকার হয় তাহলে এই মানটা কিন্তু অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, কিন্তু যেহেতু ধরছি পরিবাহীটা আমি যে কোনো সেকেন্ড, আমি একবার বলিনি পরিবাহীটা বিশাল বড় পরিবাহী, যদি পরিবাহীটা খুব ছোট ওই জন্য জাস্ট কাছেই কোনো নিকটবর্তী কোনো বিন্দুতেই নিয়েছি। গসিয়ান সারফেসটা আমার যখন আমি বলিনি একবার এই চোঙটা এত লম্বাও তৈরি করা যাবে, সেক্ষেত্রে কোনো ফ্যাক্টর নেই, কারণ চোঙের একবারে দেখলাম ক্যালকুলেশনের লেন্থ এলো না, তাহলে এক্ষেত্রে তাহলে কারণ লেন্থের ফ্যাক্টরি আসবে না, বক্রতলগুলোর জন্য এই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আমার টোটাল ফ্লাক্সের কন্ট্রিবিউশন 0 হচ্ছে। তাহলে এই যে ই ইকুয়াল টু সিগমা বাই, এখানে একবারও দেখতে পাচ্ছি না ডিসটেন্সের কোনো ফ্যাক্টর আছে, মানে ডিসটেন্সের উপর ডিপেন্ড করে না, মানে ওই জন্য নিকটবর্তী কোনো বিন্দুরই কথা বলছি, নিকটবর্তী খুব কাছে এখানে আসতে পারি, একটু দূরেও যেতে পারে, নিকটবর্তী বিন্দু যে কোনো জন্য এটা কিন্তু সিগমা। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড একমাত্র সিগমার উপর ডিপেন্ডেন্ট। একটু আগেই বললাম যে এটা যদি সমান থাকে, সব জায়গায় সুষম থাকে, তাহলে কিন্তু সিগমা কিন্তু ভ্যারি করবে। সিগমা ভ্যারি করা মানে ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করবে। তাহলে সুষম ইলেকট্রিক ক্ষেত্রের জন্য এটা, আর যদি সুষম আধান ঘনত্বের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড এটা, আর সুষম আধান না হলে সেক্ষেত্রে সিগমার উপর ডিপেন্ড করবে। সিগমা কিভাবে, সিগমা অ্যাকচুয়ালি কার্ভেচারের উপর ডিপেন্ড করে, মানে বক্রতলটা কতটা বক্র হয়ে গেছে। ঠিক আছে, তো আসলে যখন প্রবলেম করাবো ওই জিনিসগুলোকে ভালোভাবে জানিয়ে দেবো। তাহলে এখানে কি আসল টপিকে আমাদের এই বক্তব্যতে পরিবাহীর ক্ষেত্রে খুব ইলেকট্রিক ফিল্ডের মান নিকটতম বিন্দুতে হয়ে যাবে সিগমা বাই এপসাইলন নট। ডিরেকশনটা কোন দিকে হয়ে যাবে, ডিরেকশনটা যেহেতু এন ক্যাপ মানে কি এই যে ক্ষেত্রটা নিয়েছে সেই ক্ষেত্রের ডিরেকশনেই হয়ে যাবে, সেই ক্ষেত্রের ডিরেকশনেই হয়ে যাবে। আর যদি পুরোটার জন্য যদি যেহেতু করি, তাহলে পুরো সারফেসটার জন্য বেরোবে, তাহলে যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশন, সেক্ষেত্রে আমার ডিরেকশন মেনশন করাটা সেক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে, কিন্তু যে কোনো বিন্দুর ক্ষেত্রে বলবো এই যে এরিয়া ভেক্টরটা, ছোট্ট এরিয়া ভেক্টর, তার থেকে আমার লম্ব হবে এটা কাজ করছে। তাহলে ক্লাসের শেষেই চলে এসেছি, যে আমরা কি করলাম, যে চারটে জিনিস শিখলাম, যে পরিবাহীর ক্ষেত্রে চারটে পয়েন্ট। একটা হচ্ছে ভেতরে তড়িৎ ক্ষেত্র শূন্য থাকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যখনই কোনো আধান দেব পরিবাহীতে তো সবসময় পৃষ্ঠে অবস্থান করবে। থার্ড পয়েন্ট হচ্ছে যে যখন আমার ওই বলরেখাগুলো বেরোবে পরিবাহী পৃষ্ঠ থেকে লম্বভাবেই বেরোবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে
পরিবাহীর নিকটতম বিন্দুতে কিন্তু ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রের মান হয়ে যায় সিগমা বাই এপসাইলন নট। মানে ডেফিনেটলি ওই পরিবাহী পৃষ্ঠের আধান তলমাত্রিক ঘনত্ব মানে সারফেস পরিবাহীর আধান ক্ষেত্র ঘনত্ব বা আধান তলমাত্রিক ঘনত্ব সিগমা সারফেস চার্জ ডেনসিটির উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এই বলে পরিবাহীর টপিকটা করছি। পরিবাহী কিন্তু যত কনসেপ্টগুলো গসেস থিওরেম থেকে কাজে লাগালো। নেক্সট আমরা দেখবো বিভিন্ন ক্ষেত্রে এই কনসেপ্টগুলো যত ক্লিয়ার হবে পরবর্তী যে আমরা ব্যবহারিক প্রয়োগগুলো করতে হবে তার ক্ষেত্রে কিন্তু অনেকটা থাকবে। তাহলে নেক্সট ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্রে আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত পরিবাহী কনসেপ্টটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, আর দেখো যে কোনো প্রবলেম যদি রিলেটেড হয় তাহলে নিশ্চয়ই এটা সলভ করো, আর যদি যা অসুবিধা থাকে আমায় কিন্তু ডেফিনেটলি জানাবে। ওকে।